তো এখন যেটা জানবো সেটা হচ্ছে কোষের পরিবহন, ট্রান্সপোর্ট থ্রু সেল মেমব্রেন। কোষের সব থেকে বাইরে থাকে কোষ পর্দা। এখন সেই কোষের মধ্যে যদি অক্সিজেন ঢুকতে চায় বা যা কিছু ঢুকতে চাক, কোষের মধ্যে ঢুকতে গেলেই কোষ পর্দা ভেদ করেই ঢুকতে হবে, আবার কোষ পর্দা ভেদ করেই বেরোতে হবে। তো এই যে কোষের মধ্যে কোনো জিনিস ঢোকা, কোষ থেকে কোনো জিনিস বেরিয়ে যাওয়া, একেই বলা হচ্ছে ট্রান্সপোর্ট। আমরা বলি না ট্রান্সপোর্ট মানে পরিবহন। এখন ট্রান্সপোর্ট দু রকমের হয়, আমাকে দেখতে হবে যে যেটা ঢুকছে সেটা কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাচ্ছে নাকি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাচ্ছে। যদি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যায় সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর যদি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যায় তখন তাকে আমরা বলবো প্যাসিভ ট্রান্সপোর্ট। এটাকে অ্যাক্টিভ বলছি কেন, কারণ এখানে এনার্জি দরকার লাগে, মানে এটিপি ভেঙে এনার্জি, এটা এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, সেটা ভেঙে এনার্জি প্রয়োজন হয়। আর প্যাসিভ ট্রান্সপোর্ট হলে এনার্জি লাগে না, এটিপিও দরকার পড়ে না। তাহলে মূলত অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে মূলত দুটো পার্থক্য। একটা হচ্ছে কম ঘনত্ব বা বেশি ঘনত্বের ব্যাপার, কম থেকে বেশিতে গেলে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর বেশি থেকে কমে গেলে সেটা হচ্ছে প্যাসিভ। আর এখানে এনার্জি লাগে, এখানে এনার্জি লাগে না, এই দুটো মূল পার্থক্য। আচ্ছা, ক্যারিয়ার প্রোটিন, এই যে ক্যারিয়ার প্রোটিন অ্যাক্টিভ ট্রান্সপোর্টে লাগে। ক্যারিয়ার প্রোটিন কী জিনিস, আমরা যখন কোষ পর্দার যে স্ট্রাকচারটা দেখেছিলাম, এই যে কোষ পর্দার লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, হ্যানত্যান থাকে, এইগুলোকে বলছিলাম ক্যারিয়ার প্রোটিন বা ট্রান্সমেমব্রেন প্রোটিন বা চ্যানেল প্রোটিন। ঠিক আছে, এই জিনিসগুলো যখন কোনো জিনিস বেশি থেকে মানে কম থেকে বেশিতে যেতে চাইবে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে যা কিছু মাল মেডিসিন যাতায়াত করবে সেটা এর ভিতর দিয়েই যাতায়াত করবে। ক্লিয়ার? তো প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে দেখা গেছে চ্যানেল প্রোটিন লাগতেও পারে আবার নাও পারে। সিম্পল ডিফিউশন হলে চ্যানেল প্রোটিন কিন্তু লাগছে না, আর আমাদের ফ্যাসিলিটেড বা সহায়কপ্রাপ্ত ব্যাপন হলে ক্যারিয়ার প্রোটিন বা চ্যানেল প্রোটিনের প্রয়োজন পড়ে। দুটোই আমাদের প্যাসিভ ট্রান্সপোর্ট, কিন্তু এখানে চ্যানেল প্রোটিন লাগছে না, এখানে চ্যানেল প্রোটিনের ব্যবহার আছে, চ্যানেল প্রোটিনের ভিতর দিয়ে যাতায়াত করবে। বাকি এদের দুজনের মধ্যে দুটো মিল আছে, দুজনেই বেশি থেকে কম ঘনত্বে যাচ্ছে, দুটোতেই এনার্জি লাগছে না, এটা মিল। এদের মধ্যে পার্থক্য কি, এক হচ্ছে এদের ক্যারিয়ার প্রোটিন লাগে না, এদের ক্যারিয়ার প্রোটিন লাগে। আর দ্বিতীয়, এরা নন পোলার গ্যাস সিম্পল ডিফিউশনের মাধ্যমে কোষের মধ্যে ঢোকে বা কোষ থেকে বের হয়। ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে পোলার মলিকিউল যারা আছে তারা কিন্তু ওই চ্যানেল প্রোটিনের মধ্য থেকে বের হয়, চ্যানেল প্রোটিনের মধ্য থেকেই যাতায়াত করে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে দুটো পার্থক্য, এখানে কম থেকে বেশিতে যায় এনার্জি লাগে, এখানে বেশি থেকে কমে যায় এনার্জি লাগে না, এটা এদের মধ্যে মেন পার্থক্য। প্যাসিভ ট্রান্সপোর্ট দুটো টাইপের হচ্ছে, সিম্পল ডিফিউশন আর ফ্যাসিলিটেড। সিম্পল আর ফ্যাসিলিটেটের মধ্যে মানে সাধারণ ব্যাপন আর সহায়কপ্রাপ্ত ব্যাপনের মধ্যে দুটো মেন পার্থক্য, এদের ক্যারিয়ার প্রোটিন বা চ্যানেল প্রোটিন লাগে না, আর এদের ক্ষেত্রে লাগে। উদাহরণ, এদের গ্যাস নন পোলার আর এদের পোলার, ব্যাস, আর কিছু তেমন নেই। অনেক সময় জলও খুব সামান্য মাত্রায় সিম্পল ডিফিউশনের মাধ্যমে কোষের মধ্যে প্রবেশ করে বা কোষ থেকে বেরিয়ে যায়, তখন তাকে আমরা বলি অসমোসিস। আর এই টার্মগুলো অনেকের গুলিয়ে যায় যে প্রোটোপ্লাস্ট কি, প্রোটোপ্লাজম কি, সাইটোপ্লাজম কি, কিছু না, ব্যাপারটা একটা সেল আছে, সেলের বাইরে কোষ পর্দা আছে, কোষ পর্দার বাইরে কোষ প্রাচীর আছে। ঠিক এই যে দেখিয়েছি, সাপোজ আমি এখান থেকে কোষ প্রাচীরটা মানে সেল ওয়ালটাকে ছাড়িয়ে নিয়ে বাদ দিয়ে দিলাম, এই খোসাটা ছাড়িয়েই দিলাম পুরো, যেটা পড়ে থাকে সেটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাস্ট। তাহলে একটা কোষ থেকে যদি কোষ প্রাচীর বা সেল ওয়ালটাকে আমি বাদ দিয়ে দিই, যেটুকু পড়ে থাকে, যা মালপত্র পড়ে থাকে সেটাকে আমরা বলবো প্রোটোপ্লাস্ট। এবার এই প্রোটোপ্লাস্ট থেকে যদি আমরা কোষ পর্দাটাকেও ছাড়িয়ে নিয়ে বাদ দিই, 2 নম্বর হচ্ছে কোষ পর্দা ছাড়িয়ে বাদ দিয়ে দেবো, সেটাকে আমরা বলছি প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দিই, সেটা পড়ে থাকে, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে একটা সেল থেকে সেল ওয়াল বাদ দিলে প্রোটোপ্লাস্ট হলো, প্রোটোপ্লাস্ট থেকে কোষ পর্দা বা সেল মেমব্রেন বাদ দিলে প্রোটোপ্লাজম হলো, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা সাইটোপ্লাজম হলো। বেসিক্যালি এটাই, এই তিনটে টার্মের মধ্যে এই পার্থক্য, তিনটে গুলিয়ে যাওয়ার কোনো কারণ নেই। আর এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আবারও রিভিশন দিই, সামারি করে দিই। ট্রান্সপোর্ট দু রকমের, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট। এদের মধ্যে মূলত দুটো পার্থক্য, একটা হচ্ছে এখানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব যায়, ওখানে উল্টোটা, এখানে এনার্জি বা এটিপি লাগে, ওখানে লাগে না। ক্যারিয়ার প্রোটিন এক্ষেত্রে মাস্ট লাগবেই, আর উদাহরণ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি সিম্পল ডিফিউশন হয় তাহলে ক্যারিয়ার প্রোটিন লাগে না, আর ফ্যাসিলিটেড ডিফিউশন হলে ক্যারিয়ার প্রোটিন লাগে, এটা মেন পার্থক্য। আর বাকি দুজনেই যেহেতু প্যাসিভ ট্রান্সপোর্ট, তাই জন্য এরা দুটো ক্ষেত্রেই
কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাবে, বেশি থেকে কমে যাবে না, বেশি থেকে কমে যাবে দুটো ক্ষেত্রেই। যখনই কোষের মধ্যে কোনো জিনিস ঢুকছে বা বের হচ্ছে, খালি আমাকে দেখতে হবে যে এটা কি বেশি থেকে কমে যাচ্ছে নাকি কম থেকে বেশিতে যাচ্ছে। যদি বেশি থেকে কমে যায় তখন আমরা বলবো প্যাসিভ ট্রান্সপোর্ট। আবার যদি এই যে যাচ্ছে বেশি থেকে কমে যাচ্ছে, এনার্জি লাগছে না, এটাকে প্যাসিভ ট্রান্সপোর্ট বলি। এবার আমাকে দেখতে হবে যে সেটা কি চ্যানেল প্রোটিনের মধ্য দিয়ে যাচ্ছে নাকি ডাইরেক্ট কোষ পর্দা ভেদ করে যাচ্ছে। যদি চ্যানেল প্রোটিনের মধ্য দিয়ে যায় তখন তাকে আমরা বলবো যে ওই পদার্থটার সহায়ক প্রাপ্ত ব্যাপন ঘটছে বা ফ্যাসিলিটেড ডিফিউশন হচ্ছে। আর যদি সে চ্যানেল প্রোটিন ছাড়া ডিরেক্ট কোষ পর্দা ভেদ করে বাইরে বেরোচ্ছে, তখন তাকে আমরা বলবো সিম্পল ডিফিউশন হচ্ছে। আর যদি কোনো পদার্থ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে বেরোচ্ছে বা ঢুকছে, সেক্ষেত্রে তাকে আমরা বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেমন সোডিয়াম পটাশিয়াম পাম্প, এখানে উদাহরণ আছে।